আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা খুবই চমৎকার একটা টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে তোমরা যারা এসএসসি কিংবা এইচএসসি লেভেলের স্টুডেন্ট, তাদের জন্য এই ৬টা প্রশ্ন থাকলো। এই প্রশ্ন ৬টা যদি তোমাদের বুঝে বুঝে তোমরা যদি আনসার করতে পারো, তাহলে আজকের এই টিউটোরিয়ালটা তোমাদের জন্য নয়। আর যাদের এই ৬টা প্রশ্ন অ্যান্সার করতে অনেক কষ্ট হবে, বা যারা না বুঝে যারা অ্যান্সার করতে পারছো, তারা কিভাবে বুঝে এইগুলো অ্যান্সার করতে হয় সেই বিষয়গুলো তোমাদেরকে এই টিউটোরিয়ালে আলোচনা করব। তো তোমরা একটু এই প্রশ্ন ৬টা একটু দেখে নাও এবং নিজেরা একটু পজ করে রেখে নিজেরা সমাধান করার চেষ্টা করো। যদি হলো তাহলে তো ভালোই, এই টিউটোরিয়ালটা তোমাদেরকে আর দেখতে হবে না। আর যদি না হয়ে থাকে তাহলে টিউটোরিয়ালটা তোমাদের জন্য খুবই স্পেশাল হবে। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো প্রথম বিষয়টা হচ্ছে এরকম যে অ্যালুমিনিয়াম সালফাইডের সংকেত লিখো। এখানে অ্যালুমিনিয়াম সালফাইডের সংকেত লিখো বলছে। এখন তোমরা যারা পারছো তাদের হিসেব আলাদা, শুধু যারা পারছে না আমি তাদের জন্য শুধু খালি আলোচনা করব। তো যারা পারছো না তারা কেন পারছো না সেটা কি বিষয় কি খেয়াল করে দেখছো? তো না পারার পিছনে মূল কারণ হচ্ছে কয়েকটা। একটা হচ্ছে যে কখন সালফাইড কখন আইড হয়, কখন সালফেট কখন এট হয়, কখন সালফাইড কখন আইড হয়, এই বিষয়ে তোমাদের কিন্তু স্পষ্ট ধারণা নাই। তো যাদের এই তিনটে বিষয়ে স্পষ্ট ধারণা থাকবে না, তারা মূলত প্রথম প্রশ্নের অ্যান্সার করতে পারবে না। আর যাদের ধারণা আছে তারা পারবে। প্রশ্নগুলো নিয়ে আর কথা বলি না, সরাসরি একটু উত্তরে চলে যাই। তো প্রথম কথাটা হচ্ছে অ্যালুমিনিয়াম সালফাইডের সংকেত লিখো। এইটা কেন সমস্যা হলো তার কারণটা আমাদেরকে একটু খুঁজে দেখতে হবে। তো অ্যালুমিনিয়াম সালফাইডের সংকেত লিখো, এইটা লিখতে যে তোমাদের যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে এরকম যে তোমাদের আসলে সালফাইডের সংকেতটা কেমন সেটা জানা নাই, তবে অ্যালুমিনিয়ামের কথা নিশ্চয়ই তোমাদের জানা আছে। তো সালফাইড কেন হলো, কার সংকেত এরকম হয়, কেন হয়, এই বিষয়গুলো সম্পর্কে এখন একটু বলি। তো একটা বিষয় হচ্ছে যে অ্যালুমিনিয়াম সালফাইড, এখানে উচ্চারণ হচ্ছে আইড। যদি কোনো মৌলের শেষে আইড কথাটা উচ্চারিত হয় তাহলে বুঝতে হবে যে এখানে একটা নন মেটাল ছিল, একটা নন মেটাল ছিল মানে অধাতু ছিল। অধাতু ছিল, যে অধাতুটা একটা ইলেকট্রন গ্রহণ করেছে, বা ইলেকট্রন গ্রহণ করেছে, আমি একটা বলবো না, প্রয়োজনের সময় ইলেকট্রন গ্রহণ করেছে, করে ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে। ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে। তাহলে একটা বিষয় হচ্ছে যে যখন একটা অধাতু ইলেকট্রন গ্রহণের মাধ্যমে ঋণাত্মক আয়নে পরিণত হয় তখন আমরা তার নামের শেষে আইড কথাটা উচ্চারণ করি। তাহলে সালফাইড কেমন হবে? তো সালফাইড আমি লিখবো, তার আগে আমরা একটু অধাতুগুলোকে একটু দেখে নেই। অধাতুগুলোকে একটু দেখে নেওয়া খুব জরুরি। অধাতুগুলো হচ্ছে এরকম, আমরা যদি গ্রুপ একের কথা বিবেচনা করি, এখানে শুধু একটা আছে, সেটা হচ্ছে হাইড্রোজেন। তারপরে গ্রুপ 13কে আমরা একটু নেগলেক্ট করে 14-এ চলে আসতে চাচ্ছি। 15, 16, 17 আর গ্রুপ 18 মৌলগুলো তো অংশগ্রহণ করে না। তো আমাদের গ্রুপ 14-এ আমরা পাবো কার্বনের দেখা পাবো, 15-এ নাইট্রোজেন, 16-এ অক্সিজেন, আর 17-এ আমরা পাবো ফ্লোরিন। আর এই লাইনে আমরা যদি আসি তাহলে ক্লোরিন পাবো, ব্রোমিন পাবো এবং আয়োডিন পাবো। আর গ্রুপ 16-এ অক্সিজেনের নিচে সালফারকে পাবো, নাইট্রোজেনের নিচে ফসফরাসকে পাবো, ফসফরাসের নিচে আমরা সিলিকনকে পাবো। আমাদের মোটামুটি স্বীকৃত যে অধাতুগুলো, এগুলোই কিন্তু হচ্ছে আমাদের প্রধান প্রধান অধাতুগুলো। এছাড়া কিছু ধাতু অধাতু উভয় গুণ সম্পন্ন আছে, তো আমরা সেদিকে আলোচনা বিস্তৃত করব না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছিল যে আমরা কিভাবে অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত লিখব। তো আমরা বলেছিলাম আমরা আইড কখন হবে সেইটা যদি বুঝতে না পারি তাহলে আমরা অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত লিখতে পারবো না। তাহলে আইড কখন হবে? মনে রেখো, অধাতু পরমাণুগুলো যখন ইলেকট্রন গ্রহণের মাধ্যমে ঋণাত্মক আয়নে পরিণত হয় তখন তার নামের শেষে আইড কথাটা উচ্চারিত হয়। এখন এখানে একটা বিষয় হচ্ছে যে এই যে অধাতু পরমাণুগুলো যে আছে, এই অধাতু পরমাণুগুলো কে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে সেটা একটা প্রশ্নের বিষয়। আর কে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে সেটা অবশ্য তাদের সংকেত থেকেও কিন্তু বোঝা যায়, মানে পর্যায়সারণীতে অবস্থান থেকে বোঝা যায়। যেমন হাইড্রোজেন, এটা একটা যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে হাইড্রাইড। কার্বন গ্রুপ 14-এর মৌল, আহ, এর বহিস্থ শক্তি স্তরে নিজস্ব 4টা ইলেকট্রন আছে, আর অষ্টক পূর্ণ করতে গেলে আরো তার 4টা ইলেকট্রন প্রয়োজন, অর্থাৎ সে সর্বোচ্চ 4টা পর্যন্ত ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাই সে কার্বাইড। যদি আমরা সিলিকনের কথা চিন্তা করি একই রকম ভাবে সিলাইট। যদি আমরা নাইট্রোজেনের কথা চিন্তা করি, গ্রুপ 15-এর মৌল হওয়ার কারণে নিজস্ব 5টা ইলেকট্রন আছে যোজ্যতা স্তরে, আরও সে 3টে ইলেকট্রন গ্রহণ করতে পারবে, অর্থাৎ সে 3টে ইলেকট্রন গ্রহণ করলে এইটা হচ্ছে তার নাইট্রাইট। তাহলে এটা হচ্ছে ফসফাইড। অক্সিজেন গ্রুপ 6-এর মৌল, একইভাবে বলা যায় অষ্টক পূর্ণ করার জন্য 2টি ইলেকট্রন সে গ্রহণ করতে পারবে, তাহলে 2টি ইলেকট্রন গ্রহণ করলে সে হচ্ছে অক্সাইড। একইভাবে সালফার যদি 2টি ইলেকট্রন গ্রহণ করে তাহলে হচ্ছে সালফাইড।
হ্যালোজেনগুলো হচ্ছে হ্যালাইড, সেই হিসেবে ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ফ্লোরাইড, ক্লোরিন ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড। একটা বিষয় লক্ষ্য করে দেখো যে গ্রুপ 1 এর মৌল এবং গ্রুপ 17 এর যে মৌলগুলো আছে এগুলোর একটা করে যখন ইলেকট্রন গ্রহণ করার পর যখন ঋণাত্মক আয়নে পরিণত হচ্ছে তখন এরা কিন্তু আর যৌগের মাঝখানে বসতে পারবে না। আর বাকিগুলোর যেহেতু একাধিক যেহেতু ইলেকট্রন গ্রহণ করতে পারছে তাই এরা কিন্তু কেন্দ্রীয় অবস্থায় থাকতে পারবে বা আহ, দুইটা পরমাণুর মাঝখানে থাকতে পারবে। এটা কনসেপ্ট আমাদের একসময় কাজে লাগবে। তো আমরা এখন একটু অ্যালুমিনিয়াম সালফাইডের কথায় আসি। আমাদের কথা হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের সংকেত যথারীতি ছিল এরকম অ্যালুমিনিয়াম, আর কথাটা ছিল সালফাইড। সালফাইড ছিল। তো সালফাইড মানে হচ্ছে আমাদের এই অংশটা হচ্ছে আমাদের সালফাইড, তাই অ্যালুমিনিয়াম সালফাইড হচ্ছে অ্যালুমিনিয়াম আর সালফার হলে অ্যালুমিনিয়াম সালফাইড। কিন্তু কথা এখনো রয়ে গেল, আমরা জানি যে একটা মৌল যখন যুক্ত হয়ে যখন যৌগ গঠন করে তখন তারা যোজনী মেনটেন করে যুক্ত হয়। বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে এরকম, মনে করা যায় যে এ একটা মৌল, এটা বি এর সাথে যুক্ত হতে চায়। এখন এ এর যোজনী মনে করা যায় হচ্ছে এক্স এবং বি এর যোজনী মনে করা হচ্ছে ওয়াই। তাহলে এদেরকে নিয়ে যখন যৌগটা যখন গঠিত হবে তখন তারা কি করবে? যোজনীটা তখন বিনিময় করবে। অর্থাৎ বি এর যোজনীটাকে এ কে দিবে, দিলে হবে এ এক্স, সরি এ ওয়াই, আর এ এর যোজনীটাকে বি কে দিয়ে দিবে, ফলে হবে বি এক্স। তার মানে হচ্ছে একটা মৌল এ আর একটা বি, এরা যদি যৌগ গঠন করতে চায় এবং এদের যোজনী যথাক্রমে যদি এ এর এক্স এবং বি এর ওয়াই হয়ে থাকে তাহলে এদের দ্বারা গঠিত যৌগটার সংখ্যা হবে কিরকম? এ ওয়াই বি এক্স, অর্থাৎ তারা যোজনী বিনিময় করবে। এখন আমাদেরকে অ্যালুমিনিয়াম এবং সালফার কোন গ্রুপে আছে সেই বিষয় সম্পর্কে জেনে নিয়ে তাদের যোজনী সম্পর্কে একটা ধারণা নিতে হবে। তো তোমরা যারা যোজনী সম্পর্কে যাদের অস্পষ্টতা আছে তারা আমার পর্যায় সারণী এবং যোজনী যে কানেকশন একটা লেকচার আছে সেটা একটু দেখে নিতে পারো। তো এখানে অ্যালুমিনিয়াম সালফাইড, অ্যালুমিনিয়াম যেহেতু গ্রুপ 13 এর মৌল, গ্রুপ 13 এর মধ্যে আছে অ্যালুমিনিয়াম আছে, তো কাজেই আমরা বলতে পারি যে অ্যালুমিনিয়ামের যৌথ স্তরে তোমার 3টা ইলেকট্রন আছে এবং অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3। এই জন্য অ্যালুমিনিয়ামের যে যোজনী হচ্ছে 3, আর সালফার গ্রুপ 16 এর মৌল এটা 2টা ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূর্ণ করে, তাই এর যোজনী এই অবস্থায় হচ্ছে 2। সুতরাং অ্যালুমিনিয়াম সালফাইডের যখন আমরা সংকেতটা যখন আমরা লিখব তখন আমাদের সংকেতটা হবে এরকম, অ্যালুমিনিয়াম সালফারের যোজনী অ্যালুমিনিয়ামকে দিবে, তাই যে Al2, আর অ্যালুমিনিয়ামের যোজ্যতা বা যোজনী যে 3 এটা সালফারকে দিবে, দিলে হবে সালফাইড 3। এটাই হচ্ছে মোটামুটি তোমাদের অ্যালুমিনিয়াম সালফাইডের সংকেত ছিল। তো আমি তোমাদেরকে দোষ দিচ্ছি না, কারণটা হচ্ছে যে তোমাদেরকে এই যে পাশে যে একটা চার্ট দেখতে পাচ্ছ এইরকম একটা চার্ট দিয়ে বলে যে এখানে যে কতগুলো যৌগমূলক আছে, এই যৌগমূলকগুলোর তোমরা নামগুলো মনে রেখো এবং এদের চার্জ এবং ভ্যালেন্সি মনে রেখো বা মুখস্থ করো, আর তোমরাও না বুঝে মুখস্থ করো। কিন্তু তোমাদেরকে আর এটুকু বলা হয় না যে এই মূলকগুলো আসলে কিভাবে আসলো, কেন কার্বনের 2 মাইনাস হলো, কেন বাইকার্বনেট 1 মাইনাস হলো, কেন সালফেট 2 মাইনাস হলো, কেন নাইট্রেট 1 মাইনাস হলো, এই কথাগুলো তোমাদেরকে বলে না। কখন সালফেট হবে কখন সালফাইড হবে, এখানে দেখো এখানে বলছে যে তোমাদের এইটা হচ্ছে সালফাইড, মানে এইটা হচ্ছে সালফাইড, আবার এইটা হচ্ছে সালফেট। কেন এটা সালফাইড, কেন এটা সালফেট, এ সম্বন্ধে তোমাদেরকে কিচ্ছু বলেনি, শুধু বলছে যে এই চার্ট একটা দেওয়া হলো, এই চার্টটা তোমরা একটু মুখস্থ রাখবে। আর তোমরা মুখস্থ রাখতে যেই প্যাচ লাগাই ফেলো কখন সালফাইড কখন সালফেট, এগুলো বুঝো না। তো এই টিউটোরিয়াল থেকে তোমাদেরকে আমি এই বিষয়টা সম্পর্কেই বলবো। তো আশা করি যে কখন আইড হবে এই বিষয়টা বুঝা গেছে, এটাকে আমরা 1 নাম্বার নিয়ম বলতে পারি। এখন আমাদেরকে আরো 2টা জিনিস জানতে হবে, একটা হচ্ছে কখন এট হবে আর কখন আইট হবে। তো এই বিষয়টা জানবার জন্য আমরা নতুন আর একটু জায়গায় একটু যাই যে কখন আইট হবে আর কখন এট হবে। তো একটা বিষয় খেয়াল করে দেখো, বিষয়টা হচ্ছে এরকম যে আমি আগে তোমাদেরকে বলছি যে কখন এট হবে। তো যদি কখনো এট এইরকম উচ্চারণটা হয় তাহলে তোমাদেরকে বুঝতে হবে যে এইটা একটা হচ্ছে যৌগমূলক, এইটা হচ্ছে একটা যৌগমূলক। যৌগমূলকটার স্ট্রাকচারটা কেমন? এই যৌগমূলকে একটা অধাতু আছে, হ্যাঁ, আর তার সাথে অক্সিজেন যুক্ত অবস্থায় আছে। অধাতুর সাথে বা ধাতু বা অধাতু, অ্যাকচুয়ালি ধাতু বা অধাতুর সাথে একটা অক্সিজেন যুক্ত থেকে এই যৌগমূলকটা গঠন করেছে। সুতরাং এই যৌগমূলকটা কিরকম হবে
সেটা সম্পর্কে আমাদেরকে একটু স্পষ্ট একটু ধারণা নিতে হবে। যেমন মনে করো যে সালফেট SO4 2 এটা কিভাবে আসলে আমি এটা বলবো, তো এখানে এইটা হচ্ছে অধাতুটা হচ্ছে সালফার আর অক্সিজেন তার সাথে যুক্ত আছে থেকে কিন্তু এই যৌগমূলকটা তৈরি করেছে। অথবা মনে করো যে এইটা হচ্ছে অ্যালুমিনেট, এটা হচ্ছে অ্যালুমিনেট, এখানে একটা ধাতু আছে এবং তার সাথে অক্সিজেন যুক্ত আছে হয়ে কিন্তু এর উচ্চারণ হচ্ছে অ্যালুমিনেট, অ্যালুমিনেট। সুতরাং যৌগমূলকটা শেষে এট কখন উচ্চারিত হবে এবং যৌগমূলকটা কিভাবে গঠিত হবে আমরা একটু দেখে নিই। এই জন্য আমাদের এটা হচ্ছে নিয়ম মনে করা হচ্ছে 2 নম্বর নিয়মটা হচ্ছে এরকম যে যখন ধাতু কিংবা অধাতু, আমরা এখানে দেখছি ধাতুও যৌগমূলক গঠন করতে পারে, অধাতুও যৌগমূলক গঠন করতে পারে। এই জন্য আমরা বলছি যে ধাতু অথবা অধাতু যখন তাদের ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার মানে জারণ সংখ্যা ব্যবহার করে অক্সিজেনের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে ঋণাত্মক আয়নে পরিণত হবে, যেটাকে আমরা মূলক বলছি, ঋণাত্মক মূলকে পরিণত হবে, তখন এই ঋণাত্মক মূলকটার নামের শেষে এট কথাটা উচ্চারিত হবে। তাহলে কথা কি ছিল? নিয়ম 2টা ছিল যে যখন ধাতু কিংবা অধাতু তাদের সর্বোচ্চ ম্যাক্সিমাম জারণ সংখ্যা ব্যবহার করে, অক্সিডেশন নাম্বার সংখ্যা জারণ সংখ্যা ব্যবহার করে অক্সিজেনের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে ঋণাত্মক মূলক গঠন করবে, তখন আমরা তার শেষে এট কথাটা উচ্চারণ করব। তো বিষয়টা কিরকম আমরা একটু উদাহরণের সাহায্যে একটু দেখি। সেটা হচ্ছে যে আমরা যখন একটু আগে দেখেছিলাম যে গ্রুপ 14, 15, 16 এবং 17 এর যে অধাতুগুলো ছিল সেগুলো ছিল এরকম যে কার্বন, এখানে ছিল সিলিকন, নাইট্রোজেন, ফসফরাস, অক্সিজেন, সালফার, আর কি ছিল, ক্লোরিন ছিল, এইরকম অধাতুগুলো ছিল। এখন এরা কিভাবে এই কাজটা করছে? তো একটা বিষয় হচ্ছে যে যোজনী এবং জারণ সংখ্যা সম্পর্কে তোমাদের যদি স্পষ্ট ধারণা না থাকে, বিশেষ করে জারণ সংখ্যার যোজনী, তাহলে তোমরা আমার আরেকটা টিউটোরিয়ালে শুধু জারণ সংখ্যা এবং যোজনী সম্পর্কে আলোচনা করা হয়েছে, ওটা একটু দেখে নিও, এই প্লে লিস্টেই আছে। তো গ্রুপ 14 এর মৌলগুলোর বহিস্থ শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন আছে 4টা। তো একটা মৌলের যোজনী স্তরে যতগুলো ইলেকট্রন থাকে তার জারণ সংখ্যা তত পর্যন্ত হতে পারে, অর্থাৎ তার সর্বোচ্চ জারণ সংখ্যা তত হয়। তো যেহেতু কার্বন গ্রুপ 14 মৌল, তাই এর সর্বোচ্চ যোজনী হচ্ছে +4। এখন আমরা বলেছি যে ধাতু কিংবা অধাতুগুলো তাদের সর্বোচ্চ জারণ সংখ্যা ব্যবহার করবে, করে কার সাথে যুক্ত হবে? অক্সিজেনের সাথে যুক্ত হবে, হয়ে কি করবে? ঋণাত্মক মূলকে পরিণত হবে। তাহলেই তার মূলকটার নামের শেষে এট কথাটা উচ্চারিত হবে। তাহলে আমরা যদি কার্বনের কথা একটু চিন্তা করি, মনে করা যায় যে এটা হচ্ছে কার্বন, এর সর্বোচ্চ জারণ সংখ্যা হচ্ছে +4। এখন খেয়াল করে দেখো, আমরা যদি এখানে একটা অক্সিজেন দেই তাহলে এই +4 থেকে -2 বাদ যায়, কারণ অক্সিজেন জারণ সংখ্যা হচ্ছে -2, গেলে -2 হয়, +2 হয়। এখনো কিন্তু ঋণাত্মক হয়নি, হতে হবে ঋণাত্মক মূলক হতে হবে। আমরা যদি 2টা অক্সিজেন যদি দেই তাহলে সেই হিসাবে 2 2 -4 +4 সব মিলিয়ে রেজাল্ট হয়ে যায় 0, এখনো কিন্তু ঋণাত্মক মূলকে পরিণত হয়নি। কিন্তু আমরা যদি কার্বনের সাথে যদি 3টে অক্সিজেন দেই তাহলে কার্বন ছিল +4 আর অক্সিজেন 3টা হচ্ছে -6। নিট রেজাল্ট এখানে হিসেব নিকেশ করে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এরকম যে কার্বনের সাথে অক্সিজেন 3টা যুক্ত হলে একটা 2- হচ্ছে, তখন এটার নাম হয়ে যাচ্ছে কার্বন হওয়ার কারণে এটা হচ্ছে কার্বনেট এবং এটার চার্জ হচ্ছে কিন্তু 2, চার্জ হচ্ছে 2 বা ভ্যালেন্সি হচ্ছে 2। তা এইটাই তোমাকে মুখস্থ করানো হয়েছে যে তুমি পড়ো কার্বনেট 2, কার্বনেট 2-, কার্বনেট 2-, কার্বনেট 2-, আর এইভাবে তুমিও পড়ছো, কিন্তু কার্বনেট 2- কেন এটা কার্বনেট 2- হলো সেটা তোমাকে বলা হয়নি। তো একইভাবে এখন আমরা একটু দেখতে চাই যে আসলে নাইট্রেট কেন 1- হলো। এইটা বুঝতে গেলে বুঝতে হবে নাইট্রোজেন গ্রুপ 15 এর মৌল, কাজেই এর বহিস্থ শক্তি স্তরে 5টা ইলেকট্রন আছে এবং এর সর্বোচ্চ জারণ সংখ্যা +5 পর্যন্ত এক্সটেন্ড করা সম্ভব। তো নাইট্রোজেনের সর্বোচ্চ জারণ সংখ্যা যদি +5 হয় তাহলে এখন একটা বিষয় খেয়াল করে দেখো, আমরা এর সাথে কি করব? আমরা এই অধাতুটার সাথে তার সর্বোচ্চ জারণ সংখ্যার ব্যবহার করবে আর আমরা তার সাথে অক্সিজেন যুক্ত করব, তাহলে অক্সিজেন যুক্ত করব, একটা অক্সিজেন যুক্ত করব করলে হচ্ছে -2, হচ্ছে না। 2টা অক্সিজেন যুক্ত করব হবে -4, তাহলে +5 থেকে -4 বাদ দিলে +1 থাকতেছে, এখনো ঋণাত্মক হয়নি।
তার কি করতে হবে, আমরা আরো একটা অক্সিজেন যদি যুক্ত করি, অর্থাৎ 3টে অক্সিজেন যদি যুক্ত করি, তাহলে এবার হচ্ছে আমাদের -6। তাহলে দেখো, যখন নাইট্রোজেনের সাথে যখন 3টে অক্সিজেন যুক্ত হচ্ছে, তখন কিন্তু এর যে রূপটা হচ্ছে সেটা হচ্ছে এরকম। নাইট্রোজেনের সাথে 3টে অক্সিজেন যুক্ত হলে +5 থেকে -6 বাদ দিলে -1 থাকে, এখানে একটা -4 হচ্ছে। এইটাই ছিল তোমাদের নাইট্রেট, যেটা তোমাকে মুখস্থ করতে বলছে এবং বলছে যে নাইট্রেট হচ্ছে একযোজী, নাইট্রেট একযোজী। তাহলে এখানে একটা বিষয় খেয়াল করার মতো, সেটা হচ্ছে যে ধাতু কিংবা অধাতুগুলো, আমি ধাতু দিয়েও দেখাবো, আপাতত অধাতুটা শেষ করি। অধাতুগুলো তাদের যখন সর্বোচ্চ জারণ সংখ্যা ব্যবহার করে অক্সিজেনের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে ঋণাত্মক মূলকে পরিণত হবে, তখন তাদের নামের শেষে এট কথাটা উচ্চারিত হবে। বা এটা উল্টো করে যদি আমি বলি, তাহলে বলা যায়, যদি কোনো যৌগের নাম শেষে এট কথাটা উচ্চারিত হয়, তাহলে বুঝতে হবে এখানে একটা ধাতু কিংবা অধাতু তাদের সর্বোচ্চ জারণ সংখ্যা ব্যবহার করে অক্সিজেনের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে একটা ঋণাত্মক যৌগ মূলকে পরিণত হয়েছে। আচ্ছা, তাহলে এখন আরেকটা উদাহরণে আসি। মনে করা যাক যে সালফেট। সালফেট সালফেটটা কি জিনিস? সালফেট হচ্ছে সালফার। সালফার যেহেতু গ্রুপ 16 এর মৌল সালফার, তাই এর সর্বোচ্চ জারণ সংখ্যা হবে +6 হবে। এখন এর সাথে কি হবে, অক্সিজেন যুক্ত হবে। তো অক্সিজেন যুক্ত হলো, একটা অক্সিজেন যুক্ত হবে হলে -2 হবে, দুইটা হলে -4 হবে, তিনটা হলে -6 হবে। তা 3টা যখন হচ্ছে, তখন 3টে অক্সিজেন যখন দিচ্ছি, তখন +6 -6 ইকুয়াল কিন্তু 0 হচ্ছে। কিন্তু আমাদের কথা তা না, আমাদের কথা ছিল যে ঋণাত্মক মূলকে পরিণত হতে হবে। তার মানে এখানে আমাদেরকে আরো একটা অক্সিজেন যুক্ত করে দিতে হবে। যখন আমরা এখানে আরো একটা অক্সিজেন দিব, তখন এটা হবে আমাদের -8। অর্থাৎ আমাদের সালফেটের ক্ষেত্রে হচ্ছে সালফারের সাথে অক্সিজেন যখন 4টা যুক্ত হচ্ছে, তখন +6 আর -8, এইটা নিউট্রাল করে দেওয়ার জন্য এখানে একটা 2- হয়ে যাচ্ছে, হিসেব নিকেশ করার জন্য 2- হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের সালফেটটার চেহারাটা হচ্ছে এরকম। এইটা হচ্ছে আমাদের সালফেট, এবং সালফেট হচ্ছে 2 যোজি। সালফেট সালফেট এটা হচ্ছে 2 যোজি। তো এইভাবে যখন কোনো অধাতু কিংবা ধাতুর যৌগের নাম এসে যখন আমরা এট কথাটা উচ্চারণ শুনবো, তখন আমাদেরকে বুঝতে হবে যে এখানে ধাতু কিংবা অধাতুর সর্বোচ্চ জারণ সংখ্যা ব্যবহার করে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে একটা ঋণাত্মক মূলক গঠন করেছে। আচ্ছা, আমরা এখন একটা ধাতুর ক্ষেত্রে দেখতে চাই। যেমন মনে করো আমরা প্রথমে লিখলাম অ্যালুমিনেট। কেন এইটা অ্যালুমিনেট, এবং অ্যালুমিনেট কেন এরকম 1-? তার কারণ হচ্ছে যে অ্যালুমিনিয়ামের সর্বোচ্চ জারণ সংখ্যা হচ্ছে +3। এর সাথে একটা অক্সিজেন দিলে হবে না, দুইটা অক্সিজেন দিলে হবে -4। সুতরাং +3 আর -4 যদি আমরা বিয়োগ করি, তাহলে আমাদের এখানে -1 হচ্ছে। এইটাই হচ্ছে অ্যালুমিনেট। আর তুমি যদি অ্যালুমিনেটের সংকেত যদি না জানো, তাহলে সোডিয়াম অ্যালুমিনেট কাকে বলে সেটা কিন্তু লিখতে পারবা না। ঠিক আছে? আচ্ছা, একইভাবে মনে করো যে তোমরা পারম্যাঙ্গানেট MnO4 মাইনাস, এই আয়নটার তোমরা কথা শুনেছো, যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট। কিন্তু এটা কেন এরকম হলো? এরকম হওয়ার পিছনে মূল যে কারণটা, সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ হচ্ছে +7, সর্বোচ্চ জারণ হচ্ছে +7। এখন অক্সিজেন যুক্ত হবে, তো একটা দুইটা তিনটা দিলে হবে না, 4টা অক্সিজেন যখন দাও, তখন 4 দুগুণা -8 হয়। তো +7 এবং -8 হিসেব নিকেশ করলে একটা মাইনাস থাকে, এই জন্য এটা হচ্ছে পারম্যাঙ্গানেট। আর এর সাথে যখন তুমি পটাশিয়াম যখন যুক্ত করে দাও, তখন এটা হয়ে যায় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো সুতরাং তোমাদেরকে একটা যৌগ লিখতে গেলে আগে এই যৌগটার মূলকটা কিভাবে তৈরি হলো সেটা জানতে হবে। তো এই যাবত আমরা যা শিখলাম তা হচ্ছে যে নিয়ম 2, অর্থাৎ কখন এট হবে। এখন আমরা নিয়ম 3 শিখব, যে কখন আইট হবে। আইট আইট কখন হবে, এই বিষয়টা এখন আমরা দেখব। আইট এই বিষয়টা দেখতে গেলে এখন আমাদেরকে যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে এরকম। একটা বিষয় খেয়াল করে দেখো, আমরা যখন এটার কথা বলেছিলাম, তখন বলেছিলাম ধাতু কিংবা অধাতুগুলো তাদের সর্বোচ্চ জারণ সংখ্যা ব্যবহার করে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে ঋণাত্মক মূলক গঠন করলে তখন হবে এট। কথা সবই ঠিক থাকবে, শুধু এইখানে যে ম্যাক্সিমাম জারণ সংখ্যার কথা বলা হয়েছে না। এখন আর কথাটা হবে যে ধাতু কিংবা অধাতু, ধাতু অথবা অধাতু, তখন যখন তার সর্বোচ্চ জারণ সংখ্যা অপেক্ষা কম, তাহলে আমরা এটা বলতে পারি ম্যাক্স অপেক্ষা কম। ম্যাক্সের চেয়ে কম অক্সিডেশন নাম্বার জারণ সংখ্যা ব্যবহার করে যখন অক্সিজেনের সাথে যুক্ত হবে, হয়ে যখন ঋণাত্মক মূলকে যখন পরিণত হবে, তখন এই ঋণাত্মক মূলকটার নামের শেষে কি হবে, আইট কথাটা উচ্চারিত হবে। আইট উচ্চারিত হবে। তো আমরা একটু উদাহরণের সাহায্যে দেখি, যেহেতু এর আগেরটা আমরা অনেক বিস্তারিত দেখছি, এবার খুব বেশি বিস্তারিত আমরা দেখবো না, শুধু আমাদের প্রয়োজনীয় কয়েকটা একটু দেখি। যেমন আমরা এখানে বলেছিলাম যে
এইটা হচ্ছে নাইট্রেট, নাইট্রেট NO3 এইটা ছিল নাইট্রেট, ট্রেট, এট, শেষে এট উচ্চারিত হচ্ছে। তা এইটা এখন কি হবে, এইখানে কিন্তু নাইট্রোজেন তার সর্বোচ্চ জনসংখ্যা +5 ব্যবহার করেছে, কিন্তু এবার কথা হচ্ছে যে ধাতু কিংবা অধাতুগুলো কি করবে, তার সর্বোচ্চ জনসংখ্যা কম জনসংখ্যা ব্যবহার করে, তাহলে নাইট্রোজেন যদি 5 যদি কম ব্যবহার করে তাহলে সে 3 ব্যবহার করতে পারবে। তাহলে নাইট্রোজেন যদি 3 জনসংখ্যা যদি ব্যবহার করে তাহলে একটা অক্সিজেন দিলে -2 হচ্ছে, দুইটা দিলে কিন্তু -4 হচ্ছে। সেই হিসেবে হিসেব নিকেশ করে আমরা বলতে পারছি যে অক্সিজেনের সাথে দুইটা নাইট্রোজেনের সাথে দুইটা অক্সিজেন যুক্ত হলেই কিন্তু একটা মাইনাস বা ঋণাত্মক মূলকে পরিণত হচ্ছে। তো তাই এইটার নাম হচ্ছে নাইট্রাইট, 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 অর্থাৎ এটা হচ্ছে ITE, আইট উচ্চারিত হচ্ছে। তাহলে সর্বোচ্চ জনসংখ্যা যখন ব্যবহার করছে তখন হচ্ছে 8, আর সর্বোচ্চ জনসংখ্যা অপেক্ষা কম জনসংখ্যা যখন ব্যবহার করছে তখন হচ্ছে 8। এখন কথা হচ্ছে স্যার এখানে কি এটা 4 জনসংখ্যা ব্যবহার করতে পারতো না? হ্যাঁ, 4 জনসংখ্যা ব্যবহার করতে পারতো, তবে ব্যাপারটা হচ্ছে যে যখন অক্সিজেনের সাথে যখন যুক্ত হবে তখন কিন্তু এই জারণ সংখ্যাগুলো 1 2 3 4 করে ধারাবাহিকভাবে পরিবর্তন হবে, ঠিক আছে, কিন্তু 8 এবং 8 এর জন্য পার্থক্য থাকবে কমপক্ষে মাঝখানে জারণ সংখ্যা 2 পরিমাণ কম থাকবে। সেটা কেমন, আমরা আর একটা উদাহরণটা দেখি। যেমন আমাদের নিশ্চয়ই মনে আছে যে এই মূলকটাকে এখন কি বলে, এটা হচ্ছে সালফেট। কেন সালফেট বলছে, কারণটা হচ্ছে যে এখানে যে সালফার আছে তার জারণ সংখ্যা হচ্ছে +6, অক্সিজেন 4টা থাকবে -8, হিসেব নিকেশ করে হচ্ছে -2। কিন্তু যখন এরকম হচ্ছে সালফার যখন সর্বোচ্চ জনসংখ্যা যখন কম জনসংখ্যা ব্যবহার করবে, মনে করা যাক যে +4 ব্যবহার করলো, তখন কি হবে, একটা অক্সিজেন দিলে হবে না, দুইটা দিলে হবে না, তিনটা দিলে যেটা হতে পারে 3 দুগুণা -6 হতে পারে, সেই হিসেবে এখানে 2 মাইনাস হতে পারে। তো এইটা যদি হয় সালফেট, তাহলে এইটাকে কিন্তু আমরা কিন্তু বলছি সালফাইট, সালফাইট। তাহলে একটু আগে তোমাদেরকে যেটা দেখালাম যে তোমরা যে এই যে একটা চার্ট যে একটা মুখস্থ করো, এই চার্টের মধ্যে কি থাকে, এই চার্টের মধ্যে বলে যে এটা হচ্ছে সালফেট আর এটা হচ্ছে সালফাইট, এগুলো মুখস্থ রাখো, কিন্তু আসলে কথা সেটা ছিল না। একইভাবে নাইট্রেট এবং নাইট্রেটটা দেখি, এখানে সেই কথাই কিন্তু বলা। ফসফেট, এইটা ফসফেট কেন হলো, এটা শেষে এট, ATE, এট যুক্ত আছে, তার মানে ফসফেট সর্বোচ্চ জনসংখ্যা ব্যবহার করছে। তো সর্বোচ্চ জনসংখ্যা কিভাবে ব্যবহার করলে আমরা একটু হিসাব করলে কিন্তু বুঝতে পারবো সেটা কিরকম। যেমনটা দেখো যে আমরা যদি একটু দেখি, এখানে ফসফরাস, এখানে 3 মাইনাস অবস্থা, তাহলে ফসফরাস যদি +5 হয়, +5 যদি হয় তাহলে একটা অপশন দিলে হচ্ছে না, দুইটা দিলে হচ্ছে না, চারটা দিলে 4 দুগুণ হচ্ছে -8, তাহলে +5 আর -8 এইটা বিয়োগ করলে কিন্তু -3 হয়। এই জন্য ফসফেটের জন্য কিন্তু -3 দেওয়া হয়েছে। আর এখানে যে তাদের যে সংখ্যাগুলো আছে সেগুলো কিন্তু তাদের চার্জ, আর এই চার্জগুলো কিন্তু তার যোজনী। তো চার্জগুলো তো প্লাস মাইনাস হতে পারে, কিন্তু যোজনী আর কি প্লাস মাইনাস হয় না। দেখো যার চার্জ যত তার যোজনী কিন্তু ততই। সুতরাং চার্জ মনে থাকলে যোজনী মনে থাকবে, যোজনী মনে থাকলে চার্জ মনে থাকবে। আর চার্জ যদি মনে রাখতে হয় তাহলে তোমাকে মুখস্থ করা যাবে না, তোমাকে একটু বুঝে বুঝে পড়তে হবে। এখন কথা হচ্ছে এইটা হচ্ছে কার্বনেট, আর এইটা কেন হলো হাইড্রোজেন কার্বনেট, তার মানে হচ্ছে এই কার্বনের সাথে একটা H+ একটা যুক্ত হয়েছে, তো এইটার সাথে যদি একটা H+ যুক্ত হয় তাহলে এই H+ কি করবে, এই H+ একটা মাইনাসকে প্রশমিত করে দিবে। তাহলে এখন আগে ছিল দুইটা মাইনাস, এই জন্য পরে হচ্ছে আর একটা মাইনাস, এই জন্য কার্বনেটের সাথে যখন হাইড্রোজেন যুক্ত হয়েছে তখন তার নামটা হচ্ছে হাইড্রোজেন কার্বনেট। আর যখন হাইড্রোজেন কার্বনেট হয়ে গেল তখন তার চার্জটা 1 কমে গেল। তো আশা করি কিভাবে এই মূলকগুলো লিখতে হয় তোমাদেরকে এখন আর মুখস্থ করতে হবে না। তো আমরা আর একটু রিভিউ করে একটু দেখি। তাহলে এরকম হচ্ছে, এখন এখানে গুরুত্বপূর্ণ সুন্দর একটা কথা আছে, কথাটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু মনে রেখো, কখনো শুনোনি এবং শুনবাও না কখনো। তো এখানে আমরা একটা বিষয় মনে রাখবো যে এই এটের সাথে দুইটা রাস্তা আছে। রাস্তা দুইটা কি কি, এটের সাথে যদি কখনো ধাতু, হুম, ধাতু বা ধাতু নিয়ে ক্রিয়াশীল কোনো মূলক যদি যুক্ত হয় তাহলে যৌগটা হয়ে যায় কিন্তু লবণ। তাহলে যে সকল লবণের নাম শেষে এট কথাটা তোমরা শুনছো, সেখানে তোমাদেরকে মনে রাখতে হবে একটা ঋণাত্মক মূলক ছিল, সেই ঋণাত্মক মূলকটার সাথে একটা ধাতু যুক্ত হয়েছে। যেমনটা মনে করো যে এটা হচ্ছে কি একটা নাইট্রেট, এর সাথে তুমি সোডিয়াম যুক্ত করে দাও তাহলে হবে সোডিয়াম নাইট্রেট। তো সোডিয়াম যেহেতু একযোজী, তাই একটা নাইট্রেটকে সামাল দেওয়ার জন্য একটা সোডিয়াম এনাফ। আবার যেমন বলছে সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেট এটা কিরকম হবে,
সালফেট SO4 2-, এই মূলকের সাথে তুমি সোডিয়াম যুক্ত করে দিচ্ছ, তাহলে সোডিয়াম তো হচ্ছে এক যোজি, সালফেট হচ্ছে দুই যোজি। এখন তাহলে একটা সালফেটকে সামাল দিতে গেলে বা নিউট্রাল করতে গেলে দুইটা প্লাসের প্রয়োজন হবে, এই জন্য তোমাকে দুইটা সোডিয়াম নিতে হবে, অর্থাৎ এইটা হচ্ছে তোমার সোডিয়াম সালফেট। একইভাবে যদি কপার সালফেট লিখতা তাহলে এটা হচ্ছে কপার আর এটা হচ্ছে সালফেট। কপার যেহেতু দুই যোজি, সালফেটও হচ্ছে দুই যোজি, সুতরাং একটা সালফেটের জন্য একটা কপার এনাফ, এটা হচ্ছে কপার সালফেট। তার মানে আমরা বুঝলাম যে আমরা ঋণাত্মক মূলকের সাথে যদি আমরা ধাতু বা ধাতু নিয়ে ক্রিয়াশীল কোনো যদি আমরা মূলক যদি আমরা যুক্ত করে দেই তাহলে আমাদের লবণ হয়। আর এই ঋণাত্মক মূলকের সাথে যদি আমরা H+ যদি যুক্ত করে দেই, বিশেষ করে অধাতুগুলোর যে ঋণাত্মক মূলক হবে, ধাতুর ঋণাত্মক মূলকের সাথে যুক্ত করলে হবে না, অনেক সময় হয়ও, এরকমও যৌগ আছে, তবে ম্যাক্সিমামটা একটু অধাতব মূলকগুলোর সাথে যুক্ত হবে। যদি H+ যদি যুক্ত হয় তাহলে যৌগটা হয়ে যায় অ্যাসিড। এইটা আমাদেরকে মনে রাখতে হবে। কি হবে? যদি অধাতব মূলকের সাথে যদি আমরা H+ যুক্ত করে দেই তাহলে যে যৌগটা গঠিত হবে সেটা একটা অ্যাসিড হবে, এবং এই অ্যাসিডটার নামের শেষে ইক কথাটা উচ্চারিত হবে। ইক, ইক কথা উচ্চারিত হবে। কিভাবে সেটা দেখো, যেমন মনে করো যে এখানে সালফেট ছিল, এটা হচ্ছে একটা যৌগমূলক, এর সাথে তুমি হাইড্রোজেন যুক্ত করবে, তো হাইড্রোজেন তো হচ্ছে এক যোজি, এই জন্য কি করতে হবে, দুইটা হাইড্রোজেন তোমাকে যুক্ত করতে হবে, তো দুইটা যুক্ত করতে হবে, করলে কি হবে, তখন এটা +2 হয়ে যাবে আর কি দুইটা হাইড্রোজেনের জন্য। তখন এই যে যৌগটা হবে এটার নাম হচ্ছে সালফিউরিক। সালফিউরিক, ফিউ, এই যে রিক, ইক, ইক উচ্চারিত হচ্ছে ইক অ্যাসিড। তার মানে একটা ঋণাত্মক মূলকের সাথে যদি H+ যুক্ত করে দাও তাহলে কিন্তু অ্যাসিড উৎপন্ন হবে। ঠিক আছে? একইভাবে আমরা যদি আরেকটু দেখি, যেমন মনে করা যাক যে বলা হচ্ছে যে এইটা হচ্ছে আমাদের নাইট্রেট, এবং তাহলে এখানে কি হবে, এই নাইট্রেটের সাথে যদি তুমি যদি একটা ইথ দাও তাহলে কিন্তু এনাফ, তখন এই যৌগটা হবে নাইট্রিক, এইটা হবে নাইট্রিক, এটা একটা H+ হলে তখন হবে নাইট্রিক, নাইট্রিক, শেষে একটা অ্যাসিড কথা বলতে হবে। তাহলে আমরা যে বিষয়টা মনে রাখবো সেটা হচ্ছে যে এই ঋণাত্মক মূলকের সাথে যদি ধাতু যুক্ত হয়ে যায় বা ধাতু নিয়ে ক্রিয়াশীল কোনো মূলক যুক্ত হয়ে যায়, যেমন বলছে অ্যামোনিয়াম আর কার্বনেট, কার্বনেট তো কার্বনেট হচ্ছে 2-, তাহলে অ্যামোনিয়াম হচ্ছে 1+, তাহলে এরকম দুইটা অ্যামোনিয়াম লাগবে, তাহলে এখানে একটা ব্র্যাকেট দিয়ে এখানে একটা 2 দিতে হবে। এই জন্য অ্যামোনিয়াম কার্বনেটের সংকেতটা হবে এরকম NH4 2CO3, এটা হচ্ছে অ্যামোনিয়াম কার্বনেট। আর এই কার্বনেটের সাথে যদি দুইটা H+ যদি যুক্ত করে দিতাম তাহলে তো H2CO3, এইটা হতো কার্বনিক, কার্বনেট হওয়ার কারণে এটা হচ্ছে কার্বনিক, ওই যে ইক কথাটা উচ্চারিত হবে ইক, এই জন্য হচ্ছে কার্বনিক অ্যাসিড, এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড। তো আশা করি বুঝতে পারছো। আর একটা ছোট্ট কথা বলে শেষ করে দেবো আপাতত টিউটোরিয়ালটা এখানে, কারণ অনেক লম্বা হয়ে যাচ্ছে। পরবর্তীটা আমি আর একটা আলাদা একটা অংশ করব, সেটা হচ্ছে যে এই যে যদি আইট কথাটা যদি হয় তাহলে বুঝতে হবে আইটের কিন্তু দুইটা রাস্তা আছে। একটা হচ্ছে এখানেও ধাতু কিংবা ধাতুর ন্যায় ক্রিয়াশীল কোনো মূলক, হ্যাঁ, ধাতুর ন্যায় ক্রিয়াশীল কোনো মূলক যদি যুক্ত করি তাহলে এটাও কিন্তু লবণ হবে। আর এখানে যদি আমরা H+ যদি আমরা যুক্ত করি তাহলে এটাও অ্যাসিড হবে। হ্যাঁ, আগের মতোই সবই ঠিক আছে, তবে এই অ্যাসিডটার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এটা হবে ইক, এটা হচ্ছে ইক অ্যাসিড, কিন্তু এই অ্যাসিডটা হবে কিন্তু এবার আস অ্যাসিড, এটা হবে আস অ্যাসিড। সেটা কি রকম, সেটা হচ্ছে এরকম, দেখো যেমন মনে করো যে NO3-, এটা হচ্ছে নাইট্রেট, এর সাথে যখন একটা H+ যখন যুক্ত হচ্ছিল তখন হচ্ছিল নাইট্রিক, নাইট্রেট। কিন্তু যখন ধাতু অধাতু তাদের সর্বোচ্চ জনসংখ্যা কম জনসংখ্যা ব্যবহার করছে, তাহলে নাইট্রেট আমাদের নিশ্চয়ই মনে আছে নাইট্রাইটটা ছিল এইরকম 1-, আমরা নাইট্রেটটা কোথায় জানি এখানে করলাম, আছে নাইট্রাইট, তা এই নাইট্রেটের সাথে যখন আবার তুমি যখন একটা H+ যখন যুক্ত করে দিবা তখন হবে কিন্তু নাইট্রাস, এইটা হবে তখন নাইট্রাস। তাহলে কখন নাইট্রিক অ্যাসিড হবে কখন নাইট্রাস অ্যাসিড হবে এগুলো বুঝতে গেলেও তোমার এই যে ঋণাত্মক যে মূলকটা আছে এটা আইট নাকি এট সেটা জানতে হবে। তাহলে আমরা সাম আপ করে একটু শেষ করে দেই, যে সেটা হচ্ছে যে এট মূলকের শেষে যদি H+ যুক্ত হয়, সাথে যদি H+ যুক্ত হয় তাহলে যে অ্যাসিডটা হবে সেটা হবে ইক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। একইভাবে আস হবে কখন, যখন আইট মূলকটার সাথে যখন H+ যুক্ত হবে তখন যে অ্যাসিডটা উৎপন্ন